হচ্ছে microcirculation consists of arteriole, meta-arteriole, capillary and the venule. Microcirculation consists of arteriole, meta-arteriole, capillary and the venule. At first, an artery after entering into an organ divide into 6 to 8 branches before become small enough to be called arteriole. An artery after entering into an organ divide into 6 to 8 branches before they become small enough to be called arteriole. মানে যে কোনো আর্টারি কোনো অর্গানে এন্ট্রি করার পর স্মল 6 to 8 ব্রাঞ্চের স্মল ব্রাঞ্চে ডিভাইড হয় এবং প্রত্যেকটা স্মল ব্রাঞ্চ বলা হয় আর্টারিওল। আর্টারিওল মানে স্মল আর্টারি, আর্টারিওল মানে স্মল আর্টারি। তাহলে একটা আর্টারি যে কোনো আর্টারি একটা অর্গানে এন্ট্রি করার পর 6 to 8 স্মল ব্রাঞ্চে ডিভাইড হয় এবং প্রত্যেকটা স্মল ব্রাঞ্চের নাম আর্টারিওল। আর্টারিওল, তাহলে আর্টারিওল মানে স্মল আর্টারি। তাহলে একটা আর্টারি যে কোনো অর্গানে এন্ট্রি করার পর 6 to 8 স্মল ব্রাঞ্চে ডিভাইড হয় এবং প্রত্যেকটা স্মল ব্রাঞ্চের নাম আর্টারিওল। বুঝা গেল সবার? তাহলে আর্টারির যে কোনো অর্গানে এন্ট্রি করার পর 6 to 8 ব্রাঞ্চে ডিভাইড হয়ে যায় এবং প্রত্যেকটা স্মল আর্টারির নাম কি? আর্টারিওল। আর্টারিওল। তাহলে an artery after entering into an organ divide into 6 to 8 branch before they become small enough to be called arteriole. An artery after entering into an organ divide into 6 to 8 branch before they become small enough to be called arteriole. Next, every arteriole themselves branch 2 to 5 times and known as the meta-arteriole. Every arteriole divide 2 to 5 times and known as the meta-arteriole. অর্থাৎ প্রত্যেকটা আর্টারিওল আবার ডিভাইড হয় 2 to 5 টাইম এবং প্রত্যেকটা ফার্দার স্মলার ব্রাঞ্চকে বলা হয় মেটা আর্টারিওল। মানে সহজ কথা হচ্ছে আর্টারির স্মল ব্রাঞ্চ আর্টারিওল আর আর্টারিওলের ফার্দার স্মলার ব্রাঞ্চ মেটা আর্টারিওল। অর্থাৎ একটা আর্টারি থেকে 6 to 8 আর্টারিওল তৈরি হয়, প্রত্যেকটা আর্টারিওল থেকে আবার আরো স্মলার ব্রাঞ্চকে মেটা আর্টারিওল বলা হয়। আর্টারি থেকে আর্টারিওল হয় 6 to 8 টাইম, 8 ডিভাইড হয় 6 to 8 টাইম, আর আর্টারিওল থেকে মেটা আর্টারিওল আবার 2 to 5 টাইম মেটা আর্টারিওলে কনভার্ট হয়। মানে সহজ কথা, যে কোনো একটা আর্টারি অর্গানে এন্ট্রি করার পর 6 থেকে 8টা স্মল ব্রাঞ্চে ডিভাইড হয় এবং প্রত্যেকটা স্মল ব্রাঞ্চকে বলা হয় আর্টারিওল। এই আর্টারিওল নিজেরাই আবার 2 to 5 টাইম স্মলার ব্রাঞ্চে ডিভাইড হয় এবং স্মলার ব্রাঞ্চকে বলা হয় মেটা আর্টারিওল। অর্থাৎ আর্টারির স্মল ব্রাঞ্চ আর্টারিওল, আর্টারিওলের ফার্দার স্মলার ব্রাঞ্চ মেটা আর্টারিওল। আর্টারির স্মল ব্রাঞ্চ আর্টারিওল আর আর্টারিওলের ফার্দার স্মলার ব্রাঞ্চ মেটা আর্টারিওল। বুঝা গেল সবার? আর্টারির স্মল ব্রাঞ্চ আর্টারিওল আর আর্টারিওলের ফার্দার স্মলার ব্রাঞ্চ মেটা আর্টারিওল। ঠিক আছে, বুঝা গেল? তাহলে যে একটা আর্টারি 6 to 8 টাইম ডিভাইড হলো একটা অর্গানে এন্ট্রি করার পর প্রত্যেকটা স্মল ব্রাঞ্চকে কি বলা হয়? আর্টারিওল। এই আর্টারিওল নিজেরাই আবার আরো স্মলার ব্রাঞ্চে ডিভাইড হয়। এই আর্টারিওলের ফার্দার স্মলার ব্রাঞ্চকে কি বলা হয়? মেটা আর্টারিওল। তাহলে এটাই কথা যে আর্টারির স্মল ব্রাঞ্চ আর্টারিওল আর আর্টারিওলের ফার্দার স্মলার ব্রাঞ্চ মেটা আর্টারিওল। আর্টারির স্মল ব্রাঞ্চ আর্টারিওল, আর্টারিওলের ফার্দার স্মলার ব্রাঞ্চ মেটা আর্টারিওল। ঠিক আছে, বুঝা গেল সবার? তাহলে আর্টারির স্মল ব্রাঞ্চের নাম কি? আর্টারিওল। আর আর্টারিওলের ফার্দার স্মলার ব্রাঞ্চ মেটা আর্টারিওল। ওকে, তাহলে an artery after entering into an organ divide 6 to 8 times before they become small enough to be called arteriole. Arteriole themselves branch 2 to 5 times and known as the meta arteriole. তাহলে an artery after entering into an organ divide 6 to 8 times before they become small enough to be called arteriole. Arteriole themselves branch 2 to 5 times before they become further smaller branch meta arteriole. An artery after entering into an organ divide 6 to 8 times before they become small enough to be called arteriole. Arteriole themselves branch 2 to 5 times and known as the meta arteriole. Okay, তাহলে artery small branch এর নাম কি? arteriole. arterioleর ফার্দার স্মলার ব্রাঞ্চ মেটা arteriole. তাহলে আমরা যদি দেখি যে সবার প্রথমে হলো একটা আর্টারি যেটা অর্গানে এন্ট্রি করলো, এরপর সেটা ডিভাইড হয়ে হলো আর্টারিওল। আর্টারিওল নিজেরাই আরো ডিভাইড হয়ে মেটা আর্টারিওল তৈরি করলো, মেটা আর্টারিওল। তাহলে আর্টারির স্মল ব্রাঞ্চ আর্টারিওল, আর্টারিওলের ফার্দার স্মলার ব্রাঞ্চ মেটা আর্টারিওল। এগুলো সবই হচ্ছে আর্টারি রিলেটেড। যেমন লার্জ সাইজ আর্টারি, এর স্মল সাইজ আর্টারিওল আর ফার্দার স্মলার সাইজ মেটা আর্টারিওল। নেক্সট হচ্ছে মেটা আর্টারিওল থেকে অ্যারাইজ হবে ক্যাপিলারি। মেটা আর্টারিওল থেকে অ্যারাইজ হবে ক্যাপিলারি। মেটা আর্টারিওল থেকে অ্যারাইজ হবে ক্যাপিলারি। মেটা আর্টারিওল থেকে হবে ক্যাপিলারি। And exchange of the fluid occur between blood and the interstitial space through the capillary. Exchange of the fluid occur between blood and the interstitial space through the capillary. তাহলে ক্যাপিলারি যে এক্সচেঞ্জ হয়েছে, তো এখানে এক্সচেঞ্জ হবে ফ্লুইড বিটুইন দা ব্লাড এন্ড দা ইন্টারস্টিশিয়াল স্পেস।
ইন্টারস্টিশিয়াল স্পেস সম্পর্কে লাস্ট ক্লাসে বলেছিলাম যে ইট ইজ দ্য স্পেস বিটুইন দ্য টু সেল এন্ড ইট ইজ লোকেটেড আউটসাইড দ্য ভাস্কুলার সিস্টেম। অর্থাৎ দুইটা সেলের মধ্যবর্তী স্পেসটাকে বলা হয় ইন্টারস্টিশিয়াল স্পেস এবং সেটা ব্লাড ভেসেলের বাইরে অবস্থিত। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা সেল, এটা হচ্ছে আরেকটা সেল, তাহলে দুইটা সেলের মধ্যবর্তী এই জায়গাটার নাম হচ্ছে কি ইন্টারস্টিশিয়াল স্পেস। ইন্টারস্টিশিয়াল স্পেস, ইন্টারস্টিশিয়াল স্পেস। তাহলে ইন্টারস্টিশিয়াল স্পেস it is the space in between the two cells and it is located outside the vascular system. Interstitial space, it is the space between the two cells and it is located outside the vascular system. Okay, and capillary is the extends vessel, so extends of the fluid occur between the blood and the interstitial space through the capillary. Capillary is the extends vessel, so extends of the fluid occur between blood and the interstitial space through the capillary. And interstitial space is the space between the two cells and it is located outside the vascular system. বুঝা গেল সবার? তাহলে ক্যাপিলারি কি ধরনের ব্লাড ভেসেল? এক্সটেন্স ব্লাড ভেসেল, যেটা লাস্ট ক্লাসে বলেছিলাম যে টাইপ অফ ব্লাড ভেসেলের ভিতরে ক্যাপিলারি এক্সটেন্স ভেসেল। এজন্য ক্যাপিলারিতে এক্সটেন্স অফ দা ফ্লুইড অকার বিটুইন ব্লাড এন্ড দা ইন্টারস্টিশিয়াল স্পেস। তাহলে হোয়াট ইজ ইন্টারস্টিশিয়াল স্পেস? ইন্টারস্টিশিয়াল স্পেস কি? between two cell, মানে এটা একটা সেল, এটা একটা সেল, মধ্যবর্তী জায়গাটাই ইন্টারস্টিশিয়াল স্পেস। এবং এটা ব্লাড ভেসেলের ভিতরে না বাইরে? বাইরে। তাহলে ইন্টারস্টিশিয়াল স্পেস ইজ দ্য স্পেস between the two cell and it is located outside the vascular system. Interstitial space is the space in between the two cell and it is located outside the vascular system. And capillary is the extends vessel, so exchange of the fluid occur between the blood and interstitial space through the capillary. Capillary is the extends vessel, so exchange of the fluid occur between blood and the interstitial space through the capillary. Okay, বুঝা গেল সবার? তাহলে ক্যাপিলারি কি ধরনের ব্লাড ভেসেল? এক্সচেঞ্জ ভেসেল। এর জন্য এক্সচেঞ্জ অফ দা ফ্লুইড occur between blood and the interstitial space through the capillary. তাহলে ক্যাপিলারিতে কি হয়? এক্সচেঞ্জ অফ দা fluid occur between blood and the interstitial space. Interstitial space means space between two cells and it is located outside the vascular system. তাহলে ক্যাপিলারি is a exchange vessel, so exchange of the fluid occur between blood and the interstitial space through the capillary. Okay, তাহলে প্রথম কথা হলো যে কোনো অর্গানে আর্টারি এন্ট্রি করার পর অনেকগুলো স্মল ব্রাঞ্চে ডিভাইড হয়। প্রত্যেকটা স্মল ব্রাঞ্চকে কি বলা হয়? আর্টারিওল। আর্টারিওল নিজেরাই আবার ফার্দার স্মলার ব্রাঞ্চে ডিভাইড হয়, তাকে বলা হয় মেটা আর্টারিওল। তাহলে আর্টারি থেকে আর্টারিওল, আর্টারিওল থেকে মেটা আর্টারিওল, এরপরে হবে ক্যাপিলারি। আর ক্যাপিলারিতে কি হবে? Capillary exchange of the fluid. Capillary the exchange of the fluid occur between blood and the interstitial space. Capillary the exchange of the fluid occur between blood and the interstitial space. Capillary the exchange of the fluid occur. Capillary the exchange of the fluid occur between blood and the interstitial space through the capillary. And the interstitial space means space in between the two cells. It is located outside the vascular system. Okay. Next, capillary থেকে ওপেন হবে ভেনিউল। ভেনিউল, ভেনিউল মানে স্মল ভেন। আর্টারিওল মানে যেমন স্মল আর্টারি, ভেনিউল মানে স্মল ভেন। আর্টারিওল মানে যেমন স্মল আর্টারি, ভেনিউল মানে স্মল ভেন। ওকে, আর্টারিওল মানে স্মল আর্টারি, সিমিলারলি ভেনিউল মানে স্মল ভেন। তাহলে ভেনিউল কি? স্মল ভেন। তাহলে ক্যাপিলারি ওপেন ইনটু স্মল ভেনিউল, ক্যাপিলারি ওপেন ইনটু স্মল ভেনিউল, ক্যাপিলারি ওপেন ইনটু স্মল ভেনিউল। ভেনিউল মানে স্মল ভেন, আর্টারিওল মানে যেমন স্মল আর্টারি, ভেনিউল মানে স্মল ভেন। তাহলে ক্যাপিলারি ওপেন ইনটু স্মল ভেনিউল মানে স্মল ভেন। নেক্সট, মাল্টিপল ভেনিউল কম্বাইন উইথ ইচ আদার এন্ড ফর্ম এ ভেন। মানে অনেকগুলো ভেনিউল মিলে একটা ভেন তৈরি হবে। মাল্টিপল ভেনিউল কম্বাইন উইথ ইচ আদার এন্ড ফর্ম ভেন। মাল্টিপল ভেনিউল কম্বাইন উইথ ইচ আদার এন্ড ফর্ম ভেন। তাহলে আমরা দেখলাম যে প্রথম কথা, যে কোনো আর্টারি যে কোনো অর্গানে এন্ট্রি করার পর 6 to 8 ব্রাঞ্চে ডিভাইড হয়। প্রত্যেকটা স্মল ব্রাঞ্চকে বলা হয় আর্টারিওল। আর্টারিওল নিজেরাই আবার 2 to 5 ব্রাঞ্চে ডিভাইড হয়। এই স্মলার ব্রাঞ্চকে বলা হয় মেটা আর্টারিওল। অর্থাৎ আর্টারির স্মল ব্রাঞ্চ হচ্ছে আর্টারিওল, আর্টারিওলের ফার্দার স্মলার ব্রাঞ্চ হচ্ছে মেটা আর্টারিওল। এরপরে ক্যাপিলারি। ক্যাপিলারি এক্সচেঞ্জ ভেসেল, এজন্য এক্সচেঞ্জ অফ দা ফ্লুইড occur between blood and the interstitial space through the capillary. আর interstitial space is space between the two cells and it is located outside the vascular system. ক্যাপিলারি থেকে ওপেন ইনটু ভেনিউল। ভেনিউল মানে স্মল ভেন, ভেনিউল মানে স্মল ভেন। আর্টারিওল মানে যেমন স্মল আর্টারি, ভেনিউল মানে স্মল ভেন। আর মাল্টিপল ভেনিউল কম্বাইন উইথ ইচ আদার এন্ড ফর্ম ভেন। মাল্টিপল ভেনিউল কম্বাইন উইথ ইচ আদার এন্ড ফর্ম ভেন। তাহলে বোঝা গেল মাইক্রো সার্কুলেশন মানে প্রথম কথা, যে কোনো আর্টারি অর্গানে এন্ট্রি করার পর 6 to 8 ব্রাঞ্চে ডিভাইড হবে। প্রত্যেকটা স্মল ব্রাঞ্চকে কি বলা হবে? আর্টারিওল। আর্টারিওল নিজেরাই আবার ফার্দার স্মলার ব্রাঞ্চে ডিভাইড হবে, তাকে হবে মেটা
তাহলে আর্টারিয়াল স্মল ব্রাঞ্চ আর্টারিওলের ফার্দার স্মলার ব্রাঞ্চ মেটা আর্টারিয়াল। এরপরে হবে ক্যাপিলারি। ক্যাপিলারি কি ধরনের ব্লাড ভেসেল? এক্সচেঞ্জ ভেসেল। এর জন্য এক্সচেঞ্জ অফ দ্য ফ্লুইড অকার বিটুইন ব্লাড এন্ড দ্য ইন্টারস্টিশিয়াল স্পেস থ্রু দ্য ক্যাপিলারি। আর ইন্টারস্টিশিয়াল স্পেস মানে স্পেস বিটুইন দ্য টু সেল এন্ড ইট ইজ লোকেটেড আউটসাইড দ্য ভাস্কুলার সিস্টেম। এরপর ক্যাপিলারির পরে কি হবে? ভেনিউল। ভেনিউল মানে স্মল ভেন। আর্টারিওল মানে যেমন স্মল আর্টারি, ভেনিউল মানে স্মল ভেন। আর মাল্টিপল ভেনিউল কম্বাইন উইথ ইচ আদার এন্ড ফর্ম এ ভেন। ওকে, তাহলে মাইক্রোসার্কুলেশনের শুরুতে an artery after entering into an organ divides 6 to 8 branches before they become small enough to be called arteriole. Arteriole themselves branch 2 to 5 times and known as the meta arteriole. Then capillary arises from the meta arteriole, and capillary is a exchange vessel, so exchange of the fluid occur between the blood and the interstitial space through the capillary, and interstitial space is the space between the two cells and it is located outside the vascular system. And capillary open into venule. Venule means small vein. Then multiple venule combine with each other and form a vein. ঠিক আছে, বুঝা গেল সবার? তাহলে টোটাল কয়টা হচ্ছে? আর্টারি, আর্টারিওল, মেটা আর্টারিওল। এরপরে ক্যাপিলারি, ভেনিউল, ভেন। আর্টারি স্মল ব্রাঞ্চ আর্টারিওল, আর্টারিওলের ফার্দার স্মলার ব্রাঞ্চ মেটা আর্টারিওল। এরপরে এক্সটেন্স ভেসেলের নাম ক্যাপিলারি। এরপর ভেনিউল আর লাস্টে ভেন। তাহলে টোটাল কয়টা? 6টা। কিন্তু আর্টারি আর ভেন লার্জ ব্লাড ভেসেল, they are not included within the microcirculation. So microcirculation includes the middle four, that means arteriole, meta arteriole, capillary and venule. আর্টারি এন্ড ভেন লার্জ ব্লাড ভেসেল, এগুলো তো খালি চোখে দেখা যায়। আর্টারি আর ভেন তো খালি চোখে দেখা যায়, সুতরাং এগুলো মাইক্রোসার্কুলেশন না। মাইক্রোসার্কুলেশন হচ্ছে মিডল ফোর, অর্থাৎ আর্টারিওল, মেটা আর্টারিওল, ক্যাপিলারি, ভেনিউল। সো আর্টারি এন্ড ভেন আর দ্য লার্জ ব্লাড ভেসেল, they are not included within the microcirculation. Microcirculation include the middle four, that means microcirculation include arteriole, meta arteriole, capillary and venule. Microcirculation include the middle four, that means arteriole, meta arteriole, capillary and the venule. তাহলে ফার্স্ট একটা আর লাস্ট একটা ইনক্লুড করা হবে না। কোন দুইটা ইনক্লুড হবে না? আর্টারি আর ভেন, অর্থাৎ ফার্স্টে আর্টারি আর লাস্টে ভেন। তাহলে আর্টারি and ভেন লার্জ ব্লাড ভেসেল, so they are not included within the microcirculation. Microcirculation include the middle four, that means microcirculation include arteriole, meta arteriole, capillary and the venule. Artery and vein are the large blood vessels, they are not included within the microcirculation. Microcirculation include the middle four, that means the microcirculation include arteriole, meta arteriole, capillary, venule. Microcirculation include arteriole, meta arteriole, capillary and the venule. ঠিক আছে, বুঝা গেল সবার? তাহলে মাইক্রোসার্কুলেশন কোন দুইটা ইনক্লুড করা হবে না? আর্টারি আর ভেন ইনক্লুড করা হবে না। তাহলে বাকি থাকলো যেই মধ্যখানে চারটা, সেগুলো মাইক্রোসার্কুলেশন। তাহলে মাইক্রোসার্কুলেশনে কয়টা পার্ট? অনলি 4 পার্ট। আর্টারিওল, মেটা আর্টারিওল, ক্যাপিলারি আর ভেনিউল। আর্টারিওল, মেটা আর্টারিওল, ক্যাপিলারি আর ভেনিউল। Okay, so artery and vein are the large blood vessels, they are not included within the microcirculation. Microcirculation include the middle four, that means microcirculation include arteriole, meta arteriole, capillary, venule. Microcirculation include the middle four, that means arteriole, meta arteriole, capillary and venule. তাহলে মাইক্রোসার্কুলেশন এর পার্ট কি কি? আর্টারিওল, মেটা আর্টারিওল, ক্যাপিলারি, ভেনিউল। আর্টারিওল, মেটা আর্টারিওল, ক্যাপিলারি, ভেনিউল। The microcirculation include arteriole, meta arteriole, capillary and venule. ঠিক আছে, বুঝা গেল? তাহলে microcirculation, these are the small vessels in the vasculature which are embedded within the tissue and are responsible for the distribution of the blood to the tissue. They cannot be seen in the naked eye, but can be seen under the microscope. It include arteriole, meta arteriole, capillary and the venule. At first, artery after entering into an organ divide 6 to 8 branch before they become small enough to be called arteriole. Then arteriole themselves branch 2 to 5 times and known as the meta arteriole. Then capillary arises from the meta arteriole, and the capillary is the exchange vessel. So exchange of the fluid occur between the blood and the interstitial space through the capillary, and interstitial space is the space in between the two cells and it is located outside the vascular system. From the capillary there will be venule. Venule means small vein, and multiple venule combine with each other and form a vein. Total হচ্ছে 6টা, কিন্তু artery and vein large blood vessel, they are not included within the microcirculation. So microcirculation include the middle four. Microcirculation include arteriole, meta arteriole, capillary, venule. Microcirculation include middle four, arteriole, meta arteriole, capillary and the venule. ঠিক আছে, তাহলে মাইক্রোসার্কুলেশন এর পার্ট কি কি? Microcirculation include arteriole, meta arteriole, capillary and venule. Okay, next topic is the end diastolic volume.
তার আগে জিজ্ঞাসা করি অনেকদিন আগে পড়া মনে আছে কিনা কার্ডিয়াক সাইকেলের কয়টা ফেজ? চারটা ফেজ। কিছু মনে নাই, 2 সপ্তাহ আগের পড়া কিছুই মনে নাই কারো। 2 দিন পরে পড়ে মানে কার্ডিয়াক সাইকেল একই টপিকে 2 দিন পড়েছে, তারপরে কারো কিছু মনে নাই। কয়টা ফেজ? কার্ডিয়াক সাইকেলের কয়টা ফেজ? তাই কিছুই মনে নাই। কার্ডিয়াক সাইকেল কয়টা ফেজ? দুইটা ফেজ। হ্যাঁ, দুইটা ফেজ মাত্র। সিস্টল আর ডায়াস্টল। সিস্টল মানে কি? কন্ট্রাকশন হওয়া, সংকুচিত হওয়া। ডায়াস্টল মানে রিল্যাক্সেশন, প্রসারিত হওয়া। আর ইভেন্ট হচ্ছে অ্যাট্রিয়াল ইভেন্ট, ভেন্ট্রিকুলার ইভেন্ট। অ্যাট্রিয়াল ইভেন্ট অ্যাট্রিয়াল সিস্টল 0.1 সেকেন্ড, অ্যাট্রিয়াল ডায়াস্টল 0.7 সেকেন্ড, ভেন্ট্রিকুলার সিস্টল 0.3 সেকেন্ড, ভেন্ট্রিকুলার ডায়াস্টল 0.5 সেকেন্ড। ভেন্ট্রিকুলার সিস্টলের আবার 3টা ফেজ, যেগুলো ডিটেইলস পড়ানো হয়ে গেছে। আর ভেন্ট্রিকুলার ডায়াস্টলের কয়টা ফেজ? 5টা ফেজ। ভেন্ট্রিকুলার ডায়াস্টলের 5টা ফেজ। তাহলে ভেন্ট্রিকুলার সিস্টল 0.3 সেকেন্ড, তার আন্ডারে 3টা ফেজ, আইসোভলুমেট্রিক কন্ট্রাকশন ফেজ, ম্যাক্সিমাম ইজেকশন ফেজ, স্লো ইজেকশন ফেজ। আর ভেন্ট্রিকুলার ডায়াস্টলের 5টা ফেজ, প্রোটোডায়াস্টলিক ফেজ, আইসোভলুমেট্রিক রিল্যাক্সেশন ফেজ, ফার্স্ট র‍্যাপিড ফিলিং ফেজ, ডায়াস্টাসিস আর স্লো ফিলিং ফেজ, লাস্ট র‍্যাপিড ফিলিং ফেজ। ওকে, তো নেক্সট টপিক আজকে এন্ড ডায়াস্টলিক ভলিউম। এন্ড ডায়াস্টলিক ভলিউম, ডায়াস্টল মানে কি তাহলে? রিল্যাক্সেশন মানে প্রসারিত হওয়া। ওকে, তাহলে এন্ড ডায়াস্টলিক ভলিউম ইট ইজ দ্য ভলিউম অফ দ্য ব্লাড that remain in the each ventricle. ventricle কয়টা হার্টে? হার্টে কয়টা? হার্টে কয়টা চেম্বার? চারটা। নাম কি তাদের? রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকুল, লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকুল। রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকুলের মাঝে যে ভালভ থাকে তাকে কি বলা হয়? ট্রাইকাসপিড ভালভ। আর লেফট অ্যাট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকুলের মাঝে মাইট্রাল ভালভ। আর ট্রাইকাসপিড আর মাইট্রালকে একত্রে কি বলা হয়? না, কি বলা হয়? ট্রাইকাসপিড আর মাইট্রাল ভালভকে একত্রে কি বলা হয়? কি বলা হয়? ট্রাইকাসপিড আর মাইট্রাল ভালভকে একত্রে কি বলা হবে? অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ। অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ। অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ। আর সেমিলুনার ভালভ কি? অ্যাওরটিক ভালভ আর পালমোনারি ভালভ। রাইট ভেন্ট্রিকুলে কোন স্ট্রাকচার অ্যারেঞ্জ করে? রাইট ভেন্ট্রিকুলে কোন স্ট্রাকচার অ্যারেঞ্জ করে? পালমোনারি ট্রাঙ্ক। রাইট ভেন্ট্রিকুলে যে জায়গা থেকে পালমোনারি ট্রাঙ্ক অ্যারেঞ্জ করে ওটা পালমোনারি ভালভ। আর লেফট ভেন্ট্রিকুল থেকে কি অ্যারেঞ্জ করে? অ্যাসেন্ডিং আউটা। লেফট ভেন্ট্রিকুল থেকে যে জায়গায় অ্যাসেন্ডিং আউটা অ্যারেঞ্জ করে ওটা হচ্ছে অ্যাওরটিক ভালভ। তাহলে পালমোনারি আর অ্যাওরটিক ভালভ হচ্ছে সেমিলুনার ভালভ। তাহলে অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ মানে ট্রাইকাসপিড এন্ড দ্য মাইট্রাল ভালভ, আর সেমিলুনার ভালভ মানে পালমোনারি এন্ড দ্য অ্যাওরটিক ভালভ। এবার আসি এন্ড ডায়াস্টলিক ভলিউম ইট ইজ দ্য ভলিউম অফ দ্য ব্লাড দ্যাট রিমেন ইন দ্য ইচ ভেন্ট্রিকুল এট দ্য এন্ড অফ দ্য ভেন্ট্রিকুলার ডায়াস্টল। ইট ইজ দ্য ভলিউম অফ দ্য ব্লাড মানে সেই পরিমাণের ব্লাড that remain in the each ventricle মানে প্রতি ভেন্ট্রিকুলে অবশিষ্ট থাকে। ভেন্ট্রিকুল মানে রাইট ভেন্ট্রিকুল আর লেফট ভেন্ট্রিকুল, দুইটা ভেন্ট্রিকুল। অ্যাট্রিয়াম না কিন্তু, that remain in the each ventricle মানে প্রতি ভেন্ট্রিকুলে অবশিষ্ট থাকে, মানে রাইট ভেন্ট্রিকুল আর লেফট ভেন্ট্রিকুলে অবশিষ্ট থাকে। at the end of the ventricular diastole, ventricular diastole শেষে। তাহলে it is the volume of the blood, এটা সেই পরিমাণের blood that remain in the each ventricle যেটা প্রতি ভেন্ট্রিকুলে অবশিষ্ট থাকে। at the end of the ventricular diastole, ventricular diastole শেষে। তাহলে it is the volume of the blood that remain in the each ventricle at the end of the ventricular diastole. It is the volume of the blood that remain in the each ventricle at the end of the ventricular diastole. It is the volume of the blood that remain in the each ventricle at the end of the ventricular diastole. It is the volume of the blood that remain in the each ventricle at the end of the ventricular diastole. Value of the end diastolic volume 110 to 120 milliliter. Value of the end diastolic volume 110 to 120 milliliter. End diastolic volume value 110 to 120 milliliter. Next হচ্ছে factor affecting end diastolic volume. Factor affecting end diastolic volume তাহলে আবার জিজ্ঞাসা করি কার্ডিয়াক সাইকেলে টু ফেজ, সিস্টল আর ডায়াস্টল। সিস্টল মানে কন্ট্রাকশন, ডায়াস্টল মানে রিল্যাক্সেশন। তাহলে end diastolic volume মানে ডায়াস্টল শেষে, আর ডায়াস্টল মানে কি? রিল্যাক্সেশন মানে ডিসটেনশন মানে কি? প্রসারিত হওয়া। তাহলে একটা ভেন্ট্রিকুল যদি ডিস্টেন্ডেড হয় তাহলে ব্লাড এন্ট্রি করবে না এক্সিট হবে? obviously এন্ট্রি করবে, কারণ ডাইলেট হয়ে গেল, ডিসটেনশন হয়ে গেল। রিল্যাক্স হওয়া মানে ডাইলেট হওয়া, ডিসটেনশন হওয়া, তার মানে কি? ব্লাড এন্ট্রি করবে। তাহলে যেহেতু ব্লাড এন্ট্রি করবে এর জন্য ফিলিং টাইম, FILL ফিল মানে পূর্ণ হওয়া, পরিপূর্ণ হওয়া। FILL ফিল মানে পূর্ণ হওয়া, পরিপূর্ণ হওয়া। তাহলে ডায়াস্টল মানে রিল্যাক্সেশন মানে প্রসারিত হওয়া। তাহলে ভেন্ট্রিকুল যদি প্রসারিত হয়, ডিসটেনশন হয়, ব্লাড এন্ট্রি করবে, এই জন্য ফিলিং টাইম, ইফেক্টিভ ফিলিং প্রেসার। FILL ফিল মানে পূর্ণ হওয়া, পরিপূর্ণ হওয়া। তাহলে ফিলিং টাইম, ইফেক্টিভ ফিলিং প্রেসার। তাহলে ফ্যাক্টর এফেক্টিং এন্ড ডায়াস্টলিক ভলিউম নাম্বার 1 ফিলিং টাইম, নাম্বার 2
ইফেক্টিভ ফিলিং প্রেসার। তাহলে ফিলিং দের দুইটা, নাম্বার 1 ফিলিং টাইম, নাম্বার 2 ইফেক্টিভ ফিলিং প্রেসার। নাম্বার 3 অ্যাট্রিয়াল কন্ট্রাকশন, নাম্বার 3 অ্যাট্রিয়াল কন্ট্রাকশন। অ্যাট্রিয়াম যদি কন্ট্রাক্টেড হয় তাহলে অ্যাট্রিয়াল ব্লাড উইল এন্টার ইনটু দ্য ভেন্ট্রিকল। When the right atrium contract, blood will enter into the right ventricle through the tricuspid valve. When the left atrium contract, blood will enter into the left ventricle through the mitral valve. এবং বলা হচ্ছে 30% of the ventricular filling occur by atrial contraction. 30% of the ventricular filling occur by atrial contraction. তাহলে নাম্বার 3 হচ্ছে atrial contraction, নাম্বার 4 ventricular distensibility, নাম্বার 4 হচ্ছে ventricular distensibility। ডিস্টেনশন মানে কি? প্রসারিত হওয়া। তাহলে ডিস্টেন্সিবিলিটি মানে প্রসারিত হওয়ার ক্ষমতা। তার মানে একটা ভেন্ট্রিকল যত বেশি ডিস্টেন্ডেড হবে তত বেশি ব্লাড সেখানে এন্ট্রি করবে। তাহলে ভেন্ট্রিকুলার ডিস্টেন্সিবিলিটি মানে ভেন্ট্রিকুলার ডিস্টেনশন হওয়ার ক্ষমতা। নাম্বার 4 ভেন্ট্রিকুলার ডিস্টেন্সিবিলিটি। নাম্বার 5 ভেনাস রিটার্ন। ভেনাস রিটার্ন সম্পর্কে ডিটেইলস পরবর্তী ক্লাসগুলোতে পড়ানো হবে। তাহলে নাম্বার 5 ভেনাস রিটার্ন। তাহলে 5 ফ্যাক্টর এফেক্টিং এন্ড ডায়াস্টোলিক ভলিউম। নাম্বার 1 ফিলিং টাইম, নাম্বার 2 ইফেক্টিভ ফিলিং প্রেসার, নাম্বার 3 অ্যাট্রিয়াল কন্ট্রাকশন, নাম্বার 4 ভেন্ট্রিকুলার distensibility, number 5 venous return, and all the factors are directly proportional to the end diastolic volume. তার মানে ফিলিং টাইম ইনক্রিজ হলে end diastolic volume ইনক্রিজ হবে, ইফেক্টিভ ফিলিং প্রেসার ইনক্রিজ হলে end diastolic volume ইনক্রিজ হবে, অ্যাট্রিয়াল কন্ট্রাকশন ইনক্রিজ হলেও end diastolic volume ইনক্রিজ হবে, ভেন্ট্রিকুলার distensibility ইনক্রিজ হলেও end diastolic volume ইনক্রিজ হবে, venous return ও তাই। অর্থাৎ 5 factor, all of them directly proportional to end diastolic volume, all of them directly proportional to the end diastolic volume, all of them directly proportional to the end diastolic ভলিউম। ঠিক আছে? তাহলে পাঁচটা ফ্যাক্টর প্রত্যেকটাই কি ডাইরেক্টলি প্রপোর্শনাল। তার মানে ফিলিং টাইম যদি ইনক্রিজ হয় এন্ড ডায়াস্টোলিক ভলিউম কি হবে? ইনক্রিজ। ইফেক্টিভ ফিলিং প্রেসার ইনক্রিজ হলে এন্ড ডায়াস্টোলিক ভলিউম ইনক্রিজ। সবগুলাই একই কথা যে অ্যাট্রিয়াল কন্ট্রাকশন হলেও ইনক্রিজ হবে, ভেন্ট্রিকুলার ডিস্টেন্সিবিলিটি হলেও এন্ড ডায়াস্টোলিক ভলিউম ইনক্রিজ হবে। তাহলে 5 ফ্যাক্টর এফেক্টিং এন্ড ডায়াস্টোলিক ভলিউম, all of them are directly proportional to the end diastolic volume. ওকে? তাহলে ডায়াস্টল মানে রিল্যাক্সেশন মানে ডিসটেনশন মানে প্রসারিত হওয়া, ভেন্ট্রিকল প্রসারিত হলে ব্লাড এন্ট্রি করবে, এজন্য ফিলিং টাইম, ইফেক্টিভ ফিলিং প্রেসার। কারণ FILL ফিল মানে পূর্ণ হওয়া, পরিপূর্ণ হওয়া। তাহলে নাম্বার 1 ফিলিং টাইম, নাম্বার 2 ইফেক্টিভ ফিলিং প্রেসার, নাম্বার 3 অ্যাট্রিয়াল কন্ট্রাকশন, নাম্বার 4 ভেন্ট্রিকুলার ডিস্টেন্সিবিলিটি, নাম্বার 5 is the venous return, and all of them directly proportional to the end diastolic volume. এখন কথা হলো ফিলিং টাইম আবার কি? Filling time is the combined duration of the first rapid filling phase, diastasis or slow filling phase, and last rapid filling phase. অর্থাৎ তিনটা ফিলিং ফেজের কম্বাইন্ড ডিউরেশনই হচ্ছে ফিলিং টাইম। তো আমরা জানি ভেন্ট্রিকুলার ডায়াস্টলে পাঁচটা ফেজ, প্রোটো ডায়াস্টোলিক ফেজ, আইসোভলুমেট্রিক রিল্যাক্সেশন ফেজ, ফার্স্ট র‍্যাপিড ফিলিং ফেজ, ডায়াস্টাসিস অর স্লো ফিলিং ফেজ, আর লাস্ট র‍্যাপিড ফিলিং ফেজ। তার মানে ভেন্ট্রিকুলার ডায়াস্টলের টোটাল কয়টা ফেজ? পাঁচটা। এর ভিতরে শেষের তিনটা হচ্ছে ফিলিং কথাটা আছে, মানে লাস্টের তিনটা আবার ফিলিং ফেজ। তাহলে ভেন্ট্রিকুলার ডায়াস্টলের টোটাল পাঁচটা ফেজ, এর ভিতরে লাস্টের তিনটা হচ্ছে ফিলিং ফেজ। কি কি? প্রথম হচ্ছে ফার্স্ট র‍্যাপিড ফিলিং ফেজ, ডায়াস্টাসিস অর স্লো ফিলিং ফেজ, আর লাস্ট র‍্যাপিড ফিলিং ফেজ। অর্থাৎ ভেন্ট্রিকুলার ডায়াস্টলে পাঁচটা ফেজ, এর ভিতরে শেষ তিনটা হচ্ছে ফিলিং ফেজ। সেই শেষ তিনটা ফিলিং ফেজের combined duration হচ্ছে filling time. তাহলে filling time is the combined duration of the first rapid filling phase, diastasis or slow filling phase, and the last rapid filling phase. Okay? তাহলে তিনটা ডিউরেশন যোগ করলে পাওয়া যাবে filling time. তাহলে filling time is the combined duration of the first rapid filling phase, diastasis or slow filling phase, and last rapid filling phase. Next হচ্ছে effective filling pressure. Effective filling pressure, it is the pressure gradient between inside and outside of the ventricle. Gradient মানে difference. গ্রেডিয়েন্ট মানে ডিফারেন্স। তাহলে ভেন্ট্রিকুলের ভিতর আর বাইরের প্রেসারের ডিফারেন্সটাই হচ্ছে ইফেক্টিভ ফিলিং প্রেসার। ভেন্ট্রিকুলের ভিতরে আর বাইরের প্রেসারের ডিফারেন্সটাই হচ্ছে ইফেক্টিভ ফিলিং প্রেসার। তাহলে গ্রেডিয়েন্ট মানে কি বললাম? ডিফারেন্স। গ্রেডিয়েন্ট মানে ডিফারেন্স। ইফেক্টিভ ফিলিং প্রেসার, ইট ইজ দ্য প্রেসার গ্রেডিয়েন্ট বিটুইন ইনসাইড এন্ড আউটসাইড অফ দ্য ভেন্ট্রিকল। গ্রেডিয়েন্ট মানে ডিফারেন্স, তার মানে ভেন্ট্রিকুলের ভিতর আর বাইরের প্রেসারের ডিফারেন্সটাই হচ্ছে ইফেক্টিভ ফিলিং প্রেসার। সো ইফেক্টিভ ফিলিং প্রেসার, ইট ইজ দ্য প্রেসার গ্রেডিয়েন্ট বিটুইন দ্য ইনসাইড এন্ড আউটসাইড অফ দ্য ভেন্ট্রিকল। আর অ্যাট্রিয়াল কন্ট্রাকশন মানে তো বললাম, অ্যাট্রিয়াম যদি কন্ট্রাকশন হয় তাহলে অ্যাট্রিয়াল ব্লাড কোথায় আসবে? অ্যাট্রিয়াম কন্ট্রাক্টেড করলো, তাহলে অ্যাট্রিয়াম কন্ট্রাকশন হলো, তাহলে অ্যাট্রিয়াল ব্লাড কোথায় আসবে? ভেন্ট্রিকুলে আসবে। when the right atrium contract, blood will enter into right ventricle through the কোন ভাগ? রাইট অ্যাট্রিয়াম বলেছি,
tricuspid valve. When the left atrium contract, blood will enter into left ventricle through the mitral valve. তাহলে atrium contracted করলে ব্লাডটা ভেন্ট্রিকুলে আসবে এবং রাইট atrium contract করলে রাইট ভেন্ট্রিকুলে আসবে through the tricuspid valve. লেফট atrium contract করলে লেফট ভেন্ট্রিকুলে আসবে through the mitral valve. এবং 30% of the ventricular filling occur by atrial contraction. এটাও আগে পড়িয়েছিলাম। কোন জায়গায় পড়িয়েছিলাম? ওই যে বলেছিলাম last rapid filling phase, last part of the ventricular diastole correspond with atrial systole. অর্থাৎ ভেন্ট্রিকুলে যখন লাস্ট র্যাপিড ফিলিং ফেজ হয়, অ্যাট্রিয়ামে তখন কি হয়? সিস্টোল হয়। অ্যাট্রিয়াল সিস্টোল মানে অ্যাট্রিয়াল কন্ট্রাকশন, আর অ্যাট্রিয়াল কন্ট্রাকশন মানে অ্যাট্রিয়াল ব্লাড উইল এন্টার ইনটু দা ভেন্ট্রিকুল। তো বলা হচ্ছে 30% অফ দা ভেন্ট্রিকুলার ফিলিং অকার বাই অ্যাট্রিয়াল কন্ট্রাকশন। আর ভেন্ট্রিকুলার ডিসটেন্সিবিলিটি মানে ভেন্ট্রিকুলার ডিসটেনশন হওয়ার ক্ষমতা, এটাও ডাইরেক্টলি প্রপোর্শনাল। আর ভেনাস রিটার্ন মানে রাইট অ্যাট্রিয়ামে যে পরিমাণ ব্লাড ব্যাক করছে প্রতি মিনিটে ডিঅক্সিজেনেটেড ব্লাড, সেটা ভেনাস রিটার্ন, এটাও ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে সহজ কথা হচ্ছে এন্ড ডায়াস্টোলিক ভলিউমকে ডিপেন্ড করে 5 ফ্যাক্টরের উপর, অল অফ देम ডাইরেক্টলি প্রপোর্শনাল। অল অফ देम কি? ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে কি কি ফ্যাক্টর? ফিলিং টাইম, ইফেক্টিভ ফিলিং প্রেসার, অ্যাট্রিয়াল কন্ট্রাকশন, ভেন্ট্রিকুলার ডিসটেন্সিবিলিটি আর ভেনাস রিটার্ন। তাহলে 5 ফ্যাক্টর এফেক্টিং এন্ড ডায়াস্টোলিক ভলিউম, ফিলিং টাইম, ইফেক্টিভ ফিলিং প্রেসার, অ্যাট্রিয়াল কন্ট্রাকশন, ভেন্ট্রিকুলার ডিসটেন্সিবিলিটি and venous return, all of them directly proportional to the end diastolic volume. Filling time মানে combined duration of the first rapid filling phase, diastasis or slow filling phase and last rapid filling phase. আর effective filling pressure হচ্ছে pressure gradient between inside and outside of the ventricle. Gradient মানে কি বললাম? ডিফারেন্স, অর্থাৎ ভেন্ট্রিকুলের ভিতর বাইরে প্রেসারের ডিফারেন্সটাই ইফেক্টিভ ফিলিং প্রেসার। অ্যাট্রিয়াল কন্ট্রাকশন মানে অ্যাট্রিয়াম যদি কন্ট্রাক্টেড হয় তাহলে ব্লাড কোথায় আসবে? ভেন্ট্রিকুলে আসবে। রাইট অ্যাট্রিয়াম কন্ট্রাক্ট হলে ব্লাড আসবে রাইট ভেন্ট্রিকুলে থ্রু দা tricuspid valve। আর লেফট অ্যাট্রিয়াম কন্ট্রাক্ট করলে ব্লাড আসবে লেফট ভেন্ট্রিকুলে থ্রু দা mitral valve। আর 30% ভেন্ট্রিকুলার ফিলিং অকার বাই অ্যাট্রিয়াল কন্ট্রাকশন। আর ভেন্ট্রিকুলার ডিসটেন্সিবিলিটি মানে ভেন্ট্রিকুলের ডিসটেনশন হওয়ার ক্ষমতা। ভেন্ট্রিকুল যত বেশি ডিসটেন্ডেড হবে তত এন্ডায়াস্টোলিক ভলিউম ইনক্রিজ হবে। আর ভেনাস রিটার্ন সম্পর্কে পরে পড়ানো হবে, এটাও ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দা এন্ডায়াস্টোলিক ভলিউম। তার মানে পাঁচটা ফ্যাক্টর, অল 5 ফ্যাক্টর কি? ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দা এন্ডায়াস্টোলিক ভলিউম। ঠিক আছে, বোঝা গেল? তাহলে end diastolic volume, it is the volume of the blood that remain in the each ventricle at the end of the ventricular diastole. Its value 110 to 120 milliliter. Factor affecting end diastolic volume. Diastole মানে কি? রিল্যাক্সেশন। রিল্যাক্সেশন হওয়া মানে কি? প্রসারিত হলো, মানে ডিসটেনশন হলো, তাহলে ব্লাড কি করবে? এন্ট্রি করবে। এর জন্য ফিলিং টাইম, ইফেক্টিভ ফিলিং প্রেসার। FILL ফিল মানে পূর্ণ হওয়া, পরিপূর্ণ হওয়া। তাহলে নাম্বার 1 ফিলিং টাইম, নাম্বার 2 ইফেক্টিভ ফিলিং প্রেসার, নাম্বার 3 অ্যাট্রিয়াল কন্ট্রাকশন, নাম্বার 4 ভেন্ট্রিকুলার ডিসটেন্সিবিলিটি and number 5 venous return. All the factors are directly proportional to the end diastolic volume. Filling time is the combined duration of first rapid filling phase, diastasis or slow filling phase and last rapid filling phase. Then effective filling pressure, it is the pressure gradient between inside and outside of the ventricle, অর্থাৎ ভেন্ট্রিকুলের ভিতর বাইরে প্রেসারের ডিফারেন্সটাই হচ্ছে ইফেক্টিভ ফিলিং প্রেসার। গ্রেডিয়েন্ট মানে তাহলে কি? ডিফারেন্স। আর নেক্সট অ্যাট্রিয়াল কন্ট্রাকশন। অ্যাট্রিয়াল কন্ট্রাক্টেড করলে ব্লাডটা অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকুলে ট্রান্সপোর্ট হবে। রাইট অ্যাট্রিয়াম কন্ট্রাক্ট করলে রাইট ভেন্ট্রিকুলে যাবে থ্রু ট্রাইকাসপিড ভালভ। লেফট অ্যাট্রিয়াম কন্ট্রাক্ট করলে লেফট ভেন্ট্রিকুলে যাবে থ্রু দা মাইট্রাল ভালভ। And 30% ventricular filling occur by atrial contraction. And ventricular distensibility মানে ভেন্ট্রিকুলার ডিসটেনশন হওয়ার ক্ষমতা। যত বেশি ডিসটেনশন হবে তত বেশি end diastolic volume হবে, অর্থাৎ এটাও ডাইরেক্টলি প্রপোর্শনাল। আর লাস্টে ভেনাস রিটার্ন, ইট ইজ অলসো ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে অল 5 ফ্যাক্টর কি? ডাইরেক্টলি প্রপোর্শনাল। অল 5 ফ্যাক্টর আর ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দা end diastolic volume. ওকে, তাহলে end diastolic volume, it is the amount of the blood বা volume of the blood, একই কথা। It is the volume of the blood that remain in the each ventricle at the end of the ventricular diastole. It is the volume of the blood that remain in the each ventricle at the end of the ventricular diastole. And normal value of end diastolic volume 110 to 120 milliliter. 110 to 120 milliliter. Factor affecting end diastolic volume. Diastole মানে কি? রিল্যাক্সেশন। রিল্যাক্সেশন মানে ডাইলেটেশন, মানে প্রসারিত হলো। তাহলে ব্লাড কি হবে? এন্ট্রি করবে। এর জন্য ফিলিং টাইম, ইফেক্টিভ ফিলিং প্রেসার, কারণ FILL ফিল মানে পূর্ণ হওয়া। তাহলে ফিলিং টাইম, ইফেক্টিভ ফিলিং প্রেসার, অ্যাট্রিয়াল কন্ট্রাকশন, ভেন্ট্রিকুলার ডিসটেন্সিবিলিটি and venous return. All the factors are directly proportional to the end diastolic volume. Filling time is the combined duration of first rapid filling phase, diastasis or slow filling phase and last rapid filling phase. Effective filling pressure, it is the pressure gradient between inside and outside of the ventricle. Atrial contraction, 30% ventricular filling occur by atrial contraction.
then ventricular distensibility and venous return, they are also directly proportional to the end diastolic volume. ঠিক আছে, বোঝা গেল সবার? তাহলে end diastolic volume থেকে কি করতে হবে? ডেফিনিশন, নরমাল ভ্যালু আর ফ্যাক্টর অ্যাফেক্টিং end diastolic volume. তাহলে ডেফিনিশন, it is the volume of the blood that remain in the each ventricle at the end of the ventricular diastole. Normal value 110 to 120 milliliter. Factor affecting end diastolic volume, filling time, effective filling pressure, atrial contraction, ventricular distensibility and venous return. All the factors are directly proportional to the end diastolic volume. Filling time is the combined duration of fast rapid filling phase, diastasis or slow filling phase, and last rapid filling phase. Effective filling pressure, it is the pressure gradient between inside and outside of the ventricle. Atrial contraction, when the right atrium contracts, blood will enter into right ventricle through tricuspid valve. When the left atrium contracts, blood will enter into left ventricle through the mitral valve, and 30% of the ventricular filling occur by atrial contraction. Number 4, ventricular distensibility, and number 5, venous return. All of them are directly proportional to the end diastolic volume. Okay, next is the end systolic volume. End systolic volume, it is the volume of the blood that remain in the each ventricle at the end of ventricular systole. মানে একই ডেফিনিশন, শুধুমাত্র ডায়াস্টলের জায়গায় সিস্টোল হবে। তাহলে একই রকম ডেফিনিশন, শুধুমাত্র ডায়াস্টলের জায়গায় কি হবে? সিস্টোল। তার মানে ওটা হলো ডায়াস্টল শেষে যে পরিমাণ ব্লাড অবশিষ্ট থাকে ভেন্ট্রিকুলে, আর এটা হলো সিস্টোল শেষে যে পরিমাণ ব্লাড অবশিষ্ট থাকে ভেন্ট্রিকুলে। তাহলে একই ডেফিনিশন, শুধুমাত্র ডায়াস্টলের জায়গায় কি হবে? সিস্টোল হবে। তাহলে it is the volume of the blood that remain in the each ventricle at the end of the ventricular systole. It is the volume of the blood that remain in the each ventricle at the end of the ventricular systole. It is the volume of the blood that remain in the each ventricle at the end of the ventricular systole. Its value 40 to 50 milliliter. End systolic volume 40 to 50 milliliter. End systolic volume 40 to 50 milliliter. End systolic volume 40 to 50 milliliter. তাহলে end systolic volume এর ভ্যালু কত? 40 to 50 milliliter. আর end diastolic volume এর ভ্যালু কত? 110 to 120 milliliter. এটা সহজেই বোঝা যায় যে কেন end diastolic volume বেশি হবে, কারণ diastole মানে কি? রিল্যাক্সেশন, তার মানে ব্লাড এন্ট্রি করেছে, এইজন্য অনেক বেশি, 110 থেকে 120 মিলিলিটার। আর সিস্টোল মানে কন্ট্রাকশন, মানে সংকুচিত হয়েছে, তার মানে ব্লাড ইজেকশন হয়ে যাবে, ব্লাড রিমুভ হয়ে যাবে, এই কারণে অনেক কমে গেছে, 40 to 50 মিলিলিটার। তাহলে কেন বোঝা গেল end diastolic volume এত বেশি? কারণ ডায়াস্টোল মানে তো রিল্যাক্সেশন, ব্লাড এন্ট্রি করেছে, এইজন্য অনেক বেশি, 110 থেকে 120 মিলিলিটার। আর সিস্টোল মানে তো কন্ট্রাকশন, মানে সংকুচিত হয়ে ব্লাডটা ইজেকশন হয়ে গেছে, মানে রিমুভ হয়ে গেছে, এই কারণে অনেক কমে গেছে, কত? 40 to 50 মিলিলিটার। ওকে, তাহলে end diastolic volume 110 to 120 milliliter, end systolic volume 40 to 50 milliliter, end systolic volume 40 to 50 milliliter. ওকে, তাহলে end diastolic volume কত? diastolic 110 to 120 milliliter. 110 to 120 milliliter, আর end systolic volume 40 to 50 milliliter. 40 to 50 milliliter. Next, factor affecting end systolic volume. তাহলে আবার জিজ্ঞাসা করি, কার্ডিয়াক সাইকেলের দুটো ফেজের নাম কি? এটা সিস্টোল আর ডায়াস্টোল। সিস্টোল আর ডায়াস্টোল। সিস্টোল মানে কন্ট্রাকশন, ডায়াস্টোল মানে রিল্যাক্সেশন। যেহেতু সিস্টোল মানে কন্ট্রাকশন, অতএব এন্ড সিস্টোলিক ভলিউম ডিপেন্ড অন দা ফোর্স অফ কন্ট্রাকশন অফ দা মায়োকার্ডিয়াম। মায়োকার্ডিয়াম মানে কার্ডিয়াক মাসল। তাহলে সিস্টোল মানে কন্ট্রাকশন, অতএব এন্ড সিস্টোলিক ভলিউম ডিপেন্ড অন দা ফোর্স অফ কন্ট্রাকশন অফ দা মায়োকার্ডিয়াম। এছাড়া প্রিলোড এন্ড আফটার লোড। তাহলে এন্ড সিস্টোলিক ভলিউম ডিপেন্ড অন দা থ্রি ফ্যাক্টর। নাম্বার 1, force of contraction of the myocardium. Number 2, preload. Number 3, afterload. End systolic volume depend on the three factors. যেহেতু সিস্টোল মানে কন্ট্রাকশন, এজন্য নাম্বার 1 force of contraction of the myocardium, নাম্বার 2 preload, নাম্বার 3 afterload. তাহলে end systolic volume depend on the three factors. Number 1 force of contraction of the myocardium, number 2 preload, number 3 afterload. The number 1 force of contraction of the myocardium. Force of contraction of the myocardium will depend on the initial length of the cardiac muscle fiber, then the oxygen supply, nutritional status, and the oxygen supply, nutritional status, coronary blood supply, etc. তাহলে end systolic volume depend করে three ফ্যাক্টরের উপর। নাম্বার 1 force of contraction of the myocardium. Force of contraction of the myocardium আবার depend করে four ফ্যাক্টরের উপর: initial length of the cardiac muscle fiber, then the coronary circulation, and oxygen supply, nutritional status, etc. Okay, তাহলে for end systolic volume থ্রি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। নাম্বার 1 কি? ফোর্স অফ কন্ট্রাকশন অফ দা মায়োকার্ডিয়াম। ফোর্স অফ কন্ট্রাকশন আবার ফোর ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে: ইনিশিয়াল লেন্থ অফ দা কার্ডিয়াক মাসল ফাইবার, অক্সিজেন সাপ্লাই, নিউট্রিশনাল স্ট্যাটাস, করোনারি ব্লাড ফ্লো, এটসেট্রা। এখন কথা হলো যে ইনিশিয়াল লেন্থ অফ দা কার্ডিয়াক মাসল ফাইবার উপর কেন ডিপেন্ড করে? অ্যাকর্ডিং টু দা ফ্র্যাঙ্ক স্টার্লিংস ল। এটাও নিশ্চয়ই কারো মনে নাই, অনেক আগে, এটা কার্ডিয়াক সাইকেলের আরো আগে পড়া। তাহলে কারোই মনে নাই কার্ডিয়াক মাসলের কয়টা প্রপার্টি? কার্ডিয়াক মাসলের কয়টা প্রপার্টি? কিছুই মনে থাকে না, যেহেতু ক্লাসগুলো অনেকদিন পর পর হয়, কোনো কিছুই মনে থাকে না। কার্ডিয়াক মাসলের প্রপার্টি কি কি আছে?
under the property of the cardiac muscle একদম সিবিএস এর শুরুতেই পড়ানো হয়েছিল যে কার্ডিয়াক মাসলের কি কি প্রপার্টি আছে, কি কি প্রপার্টি আছে, তিনটা না পাঁচটা প্রপার্টি আছে। কি প্রপার্টি কি কি আছে? অটো রিথমিসিটি, তারপরে কন্ডাক্টিভিটি, তারপরে কন্ট্রাক্টিভিটি, তারপরে এক্সাইটেবিলিটি আর একটা রিফ্র্যাক্টরি পিরিয়ড। কন্ট্রাক্টিভিটির আন্ডারে আমার দুইটা ল আছে, ফ্র্যাঙ্ক স্টার্লিং ল আর অল অর নান ল। কন্ট্রাক্টিভিটির আন্ডারে দুইটা ল, অল অর নান ল আর ফ্র্যাঙ্ক স্টার্লিংস ল। অল অর নান ল আর ফ্র্যাঙ্ক স্টার্লিংস ল। ফ্র্যাঙ্ক স্টার্লিং লটা হচ্ছে উইদিন দ্য ফিজিওলজিক্যাল লিমিট গ্রেটার দ্য ইনিশিয়াল লেন্থ অফ দ্য কার্ডিয়াক মাসল ফাইবার গ্রেটার উইল বি দ্য ফোর্স অফ কন্ট্রাকশন। অর্থাৎ ফিজিওলজিক্যাল লিমিটের ভিতরে কার্ডিয়াক মাসলের ইনিশিয়াল লেন্থ যত বেশি হবে তত বেশি ফোর্স অফ কন্ট্রাকশন হবে। তাহলে এখন কি পড়ানো হচ্ছে এন্ড সিস্টোলিক ভলিউম, যার ভিতরে নাম্বার 1 কি ফোর্স অফ কন্ট্রাকশন। সেই ফোর্স অফ কন্ট্রাকশন আবার ডিপেন্ড করে ইনিশিয়াল লেন্থ অফ দ্য কার্ডিয়াক মাসল ফাইবার। তাহলে ফোর্স অফ কন্ট্রাকশন ইনিশিয়াল লেন্থ অফ দ্য কার্ডিয়াক মাসল ফাইবারের উপর ডিপেন্ড করে। এর কারণ হচ্ছে যে এর ফোর্স অফ কন্ট্রাকশন ইনিশিয়াল লেন্থ অফ দ্য কার্ডিয়াক মাসল ফাইবারের উপর ডিপেন্ড করে। এর কারণ হচ্ছে অ্যাকর্ডিং টু ফ্র্যাঙ্ক স্টার্লিংস ল। ফ্র্যাঙ্ক স্টার্লিং ল উইদিন দ্য ফিজিওলজিক্যাল লিমিট গ্রেটার দ্য ইনিশিয়াল লেন্থ অফ দ্য কার্ডিয়াক মাসল ফাইবার গ্রেটার উইল বি দ্য ফোর্স অফ কন্ট্রাকশন। তাহলে ফোর্স অফ কন্ট্রাকশন ডিপেন্ড করে ইনিশিয়াল লেন্থ অফ দ্য কার্ডিয়াক মাসল ফাইবারের উপরে অ্যাকর্ডিং টু হুইচ ল? কোন ল অনুযায়ী? Frank Starling's law. According to Frank Starling's law, তাহলে force of contraction of the myocardium depend করে initial length of the cardiac muscle fiber according to the Frank Starling's law. আর এছাড়া আরো কিছুর উপর ডিপেন্ড করে, যেমন অক্সিজেন সাপ্লাই, নিউট্রিশনাল স্ট্যাটাস এন্ড দ্য করোনারি ব্লাড সাপ্লাই এটসেট্রা। তাহলে এন্ড সিস্টোলিক ভলিউম ডিপেন্ড করে কয়টা ফ্যাক্টরের উপর? তিনটা ফ্যাক্টরের উপর। নাম্বার 1 ফোর্স অফ কন্ট্রাকশন অফ দ্য মায়োকার্ডিয়াম। ফোর্স অফ কন্ট্রাকশন আবার ডিপেন্ড করে চারটা ফ্যাক্টরের উপর, ইনিশিয়াল লেন্থ অফ দ্য কার্ডিয়াক মাসল ফাইবার, জেনারেল নিউট্রিশনাল স্ট্যাটাস, অক্সিজেন সাপ্লাই, করোনারি ব্লাড ফ্লো এটসেট্রা। ওকে, তাহলে এন্ড সিস্টোলিক ভলিউম কয়টা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে? এন্ড সিস্টোলিক তিনটা। নাম্বার 1 কি? ফোর্স অফ কন্ট্রাকশন অফ দ্য মায়োকার্ডিয়াম, সেটাই আবার চারটা ফ্যাক্টরে ডিপেন্ড করে। এর ভিতরে ইনিশিয়াল লেন্থ অফ দ্য কার্ডিয়াক মাসল ফাইবারের উপর কেন ডিপেন্ড করে? অ্যাকর্ডিং টু দ্য ফ্র্যাঙ্ক স্টার্লিংস ল। এছাড়া আরো ডিপেন্ড করে অক্সিজেন সাপ্লাই, নিউট্রিশনাল স্ট্যাটাস, করোনারি ব্লাড ফ্লো এটসেট্রা। So force of contraction of the myocardium depend on the initial length of the cardiac muscle fiber, oxygen supply, general nutritional status, coronary blood flow, etc. Next, number 2, preload. Preload বলা হচ্ছে it is the degree to which the myocardium is stressed before it contract. It is the degree to which myocardium is stressed before it contract. আর myocardium আবার কি? হার্টের তিনটা লেয়ার আছে, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম আর এন্ডোকার্ডিয়াম। হার্টের তিনটা লেয়ার, আউটসাইড টু ইনওয়ার্ডস মানে সবার বাইরে একটা এপিকার্ডিয়াম, মধ্যখানে একটা মায়োকার্ডিয়াম আর একদম ভিতরে একটা এন্ডোকার্ডিয়াম। তাহলে মায়োকার্ডিয়াম হচ্ছে মিডল লেয়ার অফ দা হার্ট এন্ড মায়োকার্ডিয়াম মানে কার্ডিয়াক মাসল। মায়োকার্ডিয়াম মানে কি? কার্ডিয়াক মাসল। তাহলে ইট ইজ দ্য ডিগ্রি টু হুইচ দ্য মায়োকার্ডিয়াম ইজ স্ট্রেসড বিফোর ইট কন্ট্রাক্ট। স্ট্রেস মানে কি পরিমাণ স্ট্রেচ হচ্ছে? বিফোর ইট কন্ট্রাক্ট মানে কন্ট্রাকশন হওয়ার আগে যে পরিমাণ স্ট্রেচ হয় সেটাই হচ্ছে প্রিলোড। ইট ইজ দ্য ডিগ্রি টু হুইচ দ্য মায়োকার্ডিয়াম ইজ স্ট্রেসড বিফোর ইট কন্ট্রাক্ট। It is the degree to which the myocardium is stressed before it contract. মানে মায়োকার্ডিয়াম কন্ট্রাকশন হওয়ার পূর্বে যে পরিমাণ স্ট্রেচিং হয় সেটাই প্রিলোড। It is the degree to which the myocardium is stressed before it contract. It is the degree to which the myocardium is stressed before it contract. And number 3 হচ্ছে afterload. Afterload it is the resistance against which blood is expelled. Afterload it is the resistance against which blood is expelled. রেজিস্ট্যান্স মানে বাধা, ইট ইজ দ্য রেজিস্ট্যান্স এগেইনস্ট হুইচ ব্লাড ইজ এক্সপেলড, মানে যে বাধার বিরুদ্ধে ব্লাডটা এক্সপেল হয়, রিমুভ হয়, সেটাই হচ্ছে আফটারলোড। ইট ইজ দ্য রেজিস্ট্যান্স এগেইনস্ট হুইচ দ্য ব্লাড ইজ এক্সপেলড। আফটারলোড ইট ইজ দ্য রেজিস্ট্যান্স এগেইনস্ট হুইচ দ্য ব্লাড ইজ এক্সপেলড। আফটারলোড ইট ইজ দ্য রেজিস্ট্যান্স এগেইনস্ট হুইচ দ্য ব্লাড ইজ এক্সপেলড। তাহলে এন্ড সিস্টোলিক ভলিউম ডিপেন্ড করে 3 ফ্যাক্টর: ফোর্স অফ কন্ট্রাকশন অফ মায়োকার্ডিয়াম, প্রিলোড এন্ড আফটারলোড। Force of contraction of the myocardium আবার ডিপেন্ড করে initial length of the cardiac muscle fiber, general nutritional status, oxygen supply, coronary blood flow, etc. আর নাম্বার 2 and 3 হচ্ছে preload and afterload. Preload it is the degree to which the myocardium is stressed before it contract, আর afterload it is the resistance against which blood is expelled. ঠিক আছে, বুঝা গেল সবার? তাহলে এন্ড ডায়াস্টোলিক ভলিউম আর এন্ড সিস্টোলিক ভলিউম একই রকম ডেফিনিশন, শুধুমাত্র ডায়াস্টোলের জায়গায় কি হবে? সিস্টোল। তাহলে it is the volume of blood that remain in the each ventricle at the end of the ventricular systole. It is 40 to 50 milliliter. তাহলে এন্ড সিস্টোলিক ভলিউম only 40 to 50 milliliter, আর এন্ড ডায়াস্টোলিক ভলিউম কত? 110 to 120 milliliter। আর সিস্টোল মানে কন্ট্রাকশন, সিস্টোল মানে কি? কন্ট্রাকশন। এজন্য ফ্যাক্টর এফেক্টিং এন্ড সিস্টোলিক ভলিউম: নাম্বার 1 ফোর্স অফ কন্ট্রাকশন অফ দ্য মায়োকার্ডিয়াম, এন্ড নাম্বার 2 প্রিলোড, নাম্বার 3 আফটারলোড।
Force of contraction of the myocardium depend on the initial length of the cardiac muscle fiber, general nutritional status, oxygen supply, coronary blood flow, etc. Number 2, preload, it is the degree to which the myocardium is stressed before it contract, and afterload, it is the resistance against which blood is expelled. Okay, তাহলে end systolic volume, it is the volume of the blood that remain in the each ventricle at the end of the ventricular systole. Value of the end systolic volume is the 40 to 50 milliliter. Factor affecting end systolic volume, systole মানে contraction, এজন্য force of contraction of the myocardium. Number 2, preload. Number 3, afterload. Force of contraction of the myocardium depend on the initial length of the cardiac muscle fiber, general nutritional status, oxygen supply, coronary blood flow, etc. Preload, it is the degree to which the myocardium is stressed before it contract, and afterload, it is the resistance against which blood is expelled. Okay, next হচ্ছে stroke volume. Next topic is the stroke volume. Stroke volume, it is the volume of the blood that is ejected by each ventricle per beat. It is the volume of the blood, মানে সেই পরিমাণের blood that is ejected by each ventricle. Ejection মানে নির্গত হওয়া, বের হয়ে যাওয়া। Ejection মানে কি? নির্গত হওয়া, বের হয়ে যাওয়া। যেমন ventricular systole এর ফেজ কি ছিল? আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন ফেজ, ম্যাক্সিমাম ইজেকশন ফেজ, স্লো ইজেকশন ফেজ। তাহলে ইজেকশন মানে নির্গত হওয়া, বের হয়ে যাওয়া। তাহলে that is ejected by each ventricle, that is ejected by each ventricle, যেটা প্রতি ভেন্ট্রিকুল থেকে ইজেক্ট হয়, মানে ভেন্ট্রিকুল থেকে বের হয়ে যায়। তাহলে এখন কথা, রাইট ভেন্ট্রিকুল থেকে ইজেক্ট হয়ে কোন জায়গায় যাবে, লেফট ভেন্ট্রিকুল থেকে ইজেক্ট হয়ে কোন জায়গায় যাবে? রাইট ভেন্ট্রিকুল থেকে ব্লাডটা ইজেক্ট হয়ে গেল, মানে রিমুভ হয়ে গেল, বের হয়ে গেল। তাহলে রাইট ভেন্ট্রিকুল থেকে কোথায় যাবে? কোথায় যাবে? হ্যাঁ, রাইট, এটা হলো সেটাকে রাইট আনসার। পালমোনারি ট্রাঙ্ক, কারণ সিরিয়াস পড়ে সব সময় হার্টের ছবি মনের মধ্যে রাখতে হবে, ঠিক আছে? হার্টের ছবি মনের মাঝেই থাকবে। তাহলে হার্টের ছবি মনের মাঝে থাকলে রাইট ভেন্ট্রিকুল থেকে পালমোনারি ট্রাঙ্ক ছবিটা ভেসে উঠছে, তো বুঝা গেল। তারপরে লেফট ভেন্ট্রিকুলের গার্ড কোন জায়গায় যাবে? অ্যাসেন্ডিং আউটটা, ঠিক আছে? মানে হার্টের ছবি তখন থাকলে এমনি বোঝা যাবে। যেমন এর আগে বললাম ডায়াস্টোলিক ভলিউমে বললাম যে রাইট অ্যাট্রিয়াম কন্ট্রাক্ট করলে ব্লাড চলে যাবে রাইট ভেন্ট্রিকুলে। তার মানে আমি দেখতে পাচ্ছি যে রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকুলে যাচ্ছে। কোন ভালভ তখন ক্রস করলো? ট্রাইকাসপিড ভালভ। আবার লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকুলে গেল, কোন ভালভ ক্রস করলো? মাইট্রাল ভালভ ক্রস করলো। এখন বললাম যে রাইট ভেন্ট্রিকুল থেকে ব্লাড ইনজেকশন হয়ে যাবে পালমোনারি ট্রাঙ্কে, কারণ রাইট ভেন্ট্রিকুল থেকে অ্যারেঞ্জ করে পালমোনারি ট্রাঙ্ক, এখানে পালমোনারি ভালভ ক্রস করে চলে গেল। আবার লেফট ভেন্ট্রিকুল থেকে ব্লাড ইনজেকশন হয়ে অ্যাসেন্ডিং অ্যাওর্টাতে চলে গেল, কারণ লেফট ভেন্ট্রিকুল থেকে অ্যাসেন্ডিং অ্যাওর্টা অ্যারেঞ্জ করে। এখানে তাহলে কোন ভালভ ক্রস করে চলে গেল? না, এখানে মাইট্রাল ভালভ। কোন ভালভ? অ্যাওর্টিক ভালভ। অ্যাওর্টিক ভালভ। আর পালমোনারি আর অ্যাওর্টিক ভালভকে একত্রে কি বলা হয়? সেমিলুনার ভালভ। তাহলে দ্যাট ইজ ইজেক্টেড বাই ইচ ভেন্ট্রিকুল, মানে প্রতি ভেন্ট্রিকুল থেকে ইজেকশন হয়, মানে ভেন্ট্রিকুল থেকে রিমুভ হয়। তাহলে রাইট ভেন্ট্রিকুল থেকে ইজেকশন হয়ে ব্লাড কোথায় চলে গেল? রাইট ভেন্ট্রিকুল থেকে পালমোনারি ট্রাঙ্কে, পালমোনারি ট্রাঙ্কে। আর লেফট ভেন্ট্রিকুল থেকে ইজেকশন হয়ে কোথায় গেল? অ্যাসেন্ডিং আউটটাতে। তাহলে ইজেক্টেড ফ্রম দ্য ইচ ভেন্ট্রিকুল মানে রাইট ভেন্ট্রিকুল থেকে ইজেকশন হলো পালমোনারি ট্রাঙ্কে, লেফট ভেন্ট্রিকুল থেকে ইজেকশন হলো অ্যাসেন্ডিং আউটটাতে। পার বিট মানে প্রতি বিটে, প্রতি বিটে। তাহলে ইট ইজ দ্য ভলিউম অফ দ্য ব্লাড, সেই পরিমাণে ব্লাড দ্যাট ইজ ইজেক্টেড বাই দ্য ইচ ভেন্ট্রিকুল, প্রতি ভেন্ট্রিকুল থেকে ইজেকশন হয়। তার মানে প্রতি ভেন্ট্রিকুল থেকে ইজেকশন হয় মানে ভেন্ট্রিকুল ত্যাগ করে অন্য জায়গায় চলে যায়। তার মানে রাইট ভেন্ট্রিকুল থেকে ব্লাড চলে যায় পালমোনারি ট্রাঙ্কে, লেফট ভেন্ট্রিকুল থেকে ব্লাড চলে যায় অ্যাসেন্ডিং অ্যাওর্টাতে পার বিট মানে প্রতি বিটে। ওকে, আন্ডারস্ট্যান্ড এভরিওয়ান? তাহলে দ্যাট ইজ ইজেক্টেড বাই ইচ ভেন্ট্রিকুল, তার মানে রাইট ভেন্ট্রিকুল থেকে ব্লাড কোথায় ইনজেকশন হলো? পালমোনারি ট্রাঙ্কে। আর লেফট ভেন্ট্রিকুল থেকে ব্লাড কোথায় ইনজেকশন হলো? অ্যাসেন্ডিং অ্যাওর্টাতে। ওকে, তাহলে ইট ইজ দ্য ভলিউম অফ দ্য ব্লাড দ্যাট ইজ ইজেক্টেড বাই ইচ ভেন্ট্রিকুল, তার মানে রাইট ভেন্ট্রিকুল থেকে পালমোনারি ট্রাঙ্ক, লেফট ভেন্ট্রিকুল থেকে অ্যাসেন্ডিং অ্যাওর্টাতে ইনজেকশন হয় পার বিট মানে প্রতি বিটে। তাহলে ইট ইজ দ্য ভলিউম অফ দ্য ব্লাড দ্যাট ইজ ইজেক্টেড বাই ইচ ভেন্ট্রিকুল পার বিট। ইট ইজ দ্য ভলিউম অফ দ্য ব্লাড দ্যাট ইজ ইজেক্টেড বাই ইচ ভেন্ট্রিকুল পার বিট। It is the volume of the blood that is ejected by each ventricle per beat. It is the volume of the blood that is ejected by each ventricle per beat. And stroke volume equal to end diastolic volume minus end systolic volume. Stroke volume equal to end diastolic volume minus end systolic volume. Stroke volume equal to end diastolic volume minus end systolic volume. Stroke volume equal to end diastolic volume minus end systolic volume. তাহলে stroke volume equal to end diastolic volume minus end systolic volume. End diastolic volume minus end systolic volume. তাহলে end আর আজকের ক্লাসে যেটা পড়ানো হলো end diastolic volume এর ভ্যালু কত?
110 to 120. 110 to 120 milliliter আর end systolic volume 40 to 50 milliliter আর স্ট্রোক ভলিউম হচ্ছে 70 to 90 milliliter 70 to 90 milliliter স্ট্রোক ভলিউম 70 to 90 milliliter স্ট্রোক ভলিউম 70 to 90 milliliter স্ট্রোক ভলিউম 70 to 90 milliliter যেহেতু স্ট্রোক ভলিউম ইকুয়াল টু এন্ড ডায়াস্টলিক ভলিউম মাইনাস এন্ড সিস্টোলিক ভলিউম সুতরাং স্ট্রোক ভলিউমের ভ্যালুটা হবে ইন বিটুইন দা এন্ড ডায়াস্টলিক ভলিউম এন্ড এন্ড সিস্টোলিক ভলিউম অর্থাৎ স্ট্রোক ভলিউমের ভ্যালুটা এন্ড ডায়াস্টলিক ভলিউমের তুলনায় কম কিন্তু এন্ড সিস্টোলিক ভলিউমের তুলনায় আবার বেশি তাহলে ইন বিটুইন দা টু হয়ে গেল আর এন্ড ডায়াস্টলিক ভলিউম 110 to 120 milliliter আর এন্ড সিস্টোলিক ভলিউম 40 to 50 milliliter স্ট্রোক ভলিউম 70 to 90 milliliter 70 to 90 milliliter তাহলে আমি যদি বলি যে একজন পার্সনের এন্ড ডায়াস্টলিক ভলিউম হচ্ছে 120 একজন পার্সনের এন্ড ডায়াস্টলিক ভলিউম পাওয়া গেল 120 আর সেই পার্সনেরই এন্ড সিস্টোলিক ভলিউম পাওয়া গেল 40 তাহলে 120 আর 40 তাহলে স্ট্রোক ভলিউম কত 80 মানে বিয়োগ করলে পাওয়া যাবে তাহলে কোন পার্সনের যদি 120 পাওয়া গেল এন্ড ডায়াস্টলিক ভলিউম 40 পাওয়া গেল এন্ড সিস্টোলিক ভলিউম অর্থাৎ 120 - 40 = 80 হবে স্ট্রোক ভলিউম তাহলে স্ট্রোক ভলিউম ইকুয়াল টু এন্ড ডায়াস্টলিক ভলিউম মাইনাস এন্ড সিস্টোলিক ভলিউম স্ট্রোক ভলিউম ইকুয়াল টু এন্ড ডায়াস্টলিক ভলিউম মাইনাস এন্ড সিস্টোলিক ভলিউম স্ট্রোক ভলিউম ইকুয়াল টু এন্ড ডায়াস্টলিক ভলিউম মাইনাস এন্ড সিস্টোলিক ভলিউম ঠিক আছে বোঝা গেল সবার তাহলে স্ট্রোক ভলিউম ইকুয়াল টু কি end diastolic volume minus end diastolic volume end diastolic volume minus end systolic volume stroke volume equal to end diastolic volume minus end systolic volume আর value 70 to 90 milliliter value 70 to 90 milliliter 70 to 90 milliliter তাহলে end diastolic volume 110 to 120 milliliter end systolic volume 40 to 50 milliliter আর stroke volume 70 to 90 milliliter তাহলে stroke volume থেকে জানতে হবে ডেফিনেশন normal value আর ইকুয়েশন stroke volume it is the volume of the blood that is ejected by the each ventricle per beat তাহলে ejected by each ventricle মানে রাইট ভেন্ট্রিকল থেকে ইজেকশন হয়ে কোথায় গেল পালমোনারি ট্রাঙ্কে আর লেফট ভেন্ট্রিকল থেকে ইজেকশন হয়ে কোথায় গেল অ্যাসেন্ডিং আউটার পার বিট মানে প্রতি বিটে তাহলে it is the volume of the blood that is ejected by each ventricle per beat it is the volume of the blood that is ejected by the each ventricle per beat stroke volume equal to end diastolic volume minus end systolic volume stroke volume equal to end diastolic volume minus end systolic volume stroke volume equal to end diastolic volume minus end systolic volume stroke volume value 70 to 90 milliliter value of the stroke volume 70 to 90 milliliter value of the stroke volume 70 to 90 milliliter value of the stroke volume 70 to 90 milliliter ঠিক আছে বুঝা গেল সবার তাহলে stroke volume equal to কি end diastolic volume minus end systolic volume end diastolic volume minus end systolic volume end diastolic volume minus end systolic volume আর stroke volume এর ভ্যালু 70 to 90 milliliter 70 to 90 milliliter 70 to 90 milliliter stroke volume এর ভ্যালু 70 to 90 milliliter stroke volume এর ভ্যালু 70 to 90 milliliter নেক্সট ভেনাস রিটার্ন অল্প একটু পড়ানো হবে নেক্সট হচ্ছে ভেনাস রিটার্ন ডিফাইন ভেনাস রিটার্ন ভেনাস রিটার্নের ডেফিনেশন বলা হচ্ছে ওই যে এন্ড ডায়াস্টলিক ভলিউমে পাঁচটা ফ্যাক্টর ছিল তার ভিতরে লাস্ট ফ্যাক্টরের নাম কি ভেনাস রিটার্ন বললাম যে পরে পড়ানো হবে তো আজকেই অল্প একটু পড়ানো হবে তো সেটাও ডাইরেক্টলি প্রপোর্শনাল এন্ড ডায়াস্টলিক ভলিউমে সেই ভেনাস রিটার্ন আবার কি ভেনাস রিটার্নের ডেফিনেশন ইট ইজ দ্য ভলিউম অফ দ্য ব্লাড that comes from the periphery back to the right atrium of the heart per minute it CVS এর যে কোনো ডেফিনেশনই শুরু হবে it is the volume of the blood দিয়ে it is the volume of the blood সেই পরিমাণের blood that comes from the periphery back to the right atrium of the heart অর্থাৎ পেরিফেরি থেকে মানে বডির যে কোনো প্রান্ত থেকে রাইট অ্যাট্রিয়াম অফ দা হার্টে ব্যাক করে পার মিনিট মানে প্রতি মিনিটে ইট ইজ দ্য ভলিউম অফ দা ব্লাড দ্যাট মানে ইট ইজ দ্য ভলিউম অফ দা ব্লাড সেই পরিমাণের ব্লাড দ্যাট কামস ফ্রম দা পেরিফেরি ব্যাক টু দা রাইট অ্যাট্রিয়াম অফ দা হার্ট মানে বডির যে কোনো প্রান্তের ভেনাস ব্লাড রাইট অ্যাট্রিয়াম অফ দা হার্টে ফিরে আসে পার মিনিট মানে প্রতি মিনিটে এখন কথা হলো রাইট অ্যাট্রিয়াম অফ দা হার্টে আবার কোন স্ট্রাকচার ওপেন করে রাইট অ্যাট্রিয়াম অফ দা হার্ট সুপিরিয়র ভেনা কাভা ইনফেরিয়র ভেনা কাভা সুপিরিয়র ভেনা কাভা ইনফেরিয়র ভেনা কাভা আপার পার্ট অফ দা বডি মানে হেড নেক ব্রেনের সব ভেন ড্রেন করে সুপিরিয়র ভেনা কাভাতে আর লোয়ার পার্ট অফ দা বডি মানে লোয়ার লিম্ব আর অ্যাবডোমেনের সব ভেন ড্রেন করে ইনফেরিয়র ভেনা কাভাতে আর বোথ সুপিরিয়র ভেনা কাভা এন্ড ইনফেরিয়র ভেনা কাভা ড্রেন ব্লাড ইনটু দা রাইট অ্যাট্রিয়াম অফ দা হার্ট ওকে তার মানে আপার পার্ট অফ দা বডির সমস্ত ভেন ড্রেন করছে সুপিরিয়র ভেনা কাভাতে লোয়ার পার্ট অফ দা বডির সমস্ত ভেন ড্রেন করে ইনফেরিয়র ভেনা কাভাতে আর বোথ সুপিরিয়র এন্ড ইনফেরিয়র ভেনা কাভা ড্রেন ডিঅক্সিজেনেটেড ব্লাড ইনটু রাইট অ্যাট্রিয়াম অফ দা হার্ট তো এই যে রাইট অ্যাট্রিয়াম অফ দা হার্টে সুপিরিয়র আর ইনফেরিয়র ভেনা কাভা ব্লাড ড্রেন করছে প্রতি মিনিটে যে পরিমাণ ব্লাড ড্রেন করে ওটাই ভেনাস রিটার্ন তাহলে সহজ কথা ভেনাস রিটার্ন মানে বডির যে কোনো প্রান্ত থেকে ভেনাস ব্লাড রাইট
রাইট অ্যাট্রিয়াম অফ দ্য হার্টে ফিরে আসে, প্রতি মিনিটে যে পরিমাণ ফিরে আসে সেটাই ভেনাস রিটার্ন। তাহলে ইট ইজ দ্য ভলিউম অফ দ্য ব্লাড that comes from the periphery back to the right atrium of the heart per minute. It is the volume of the blood that comes from the periphery back to the right atrium of the heart per minute. It is the volume of the blood that comes from the periphery back to the right atrium of the heart per minute. It is the volume of the blood that comes from the periphery back to the right atrium of the heart per minute. তার মানে প্রতি মিনিটে পেরিফেরি থেকে রাইট অ্যাট্রিয়াম অফ দ্য হার্টে যে পরিমাণ ব্লাড ফিরে আসে সেটাই হচ্ছে ভেনাস রিটার্ন। আর যেহেতু রাইট অ্যাট্রিয়াম অফ দ্য হার্টে ফিরে আসলো, তাহলে কোন ব্লাড ভেসেলের মাধ্যমে? সুপিরিয়র ভেনা কাভা আর ইনফেরিয়র ভেনা কাভা। It is the volume of the blood that comes from the periphery back to the right atrium of the heart per minute. It is the volume of the blood that comes from the periphery back to the right atrium of the heart per minute. It is the volume of the blood that comes from the periphery back to the right atrium of the heart per minute. It is the volume of the blood that comes from the periphery back to the right atrium of the heart per minute. Value of the venous return 5 liter per minute. Value হচ্ছে 5 liter per minute. Value of the venous return 5 liter per minute. 5 liter per minute. Factor affecting venous return number 1, right atrial pressure. Right atrial pressure increase right atrial pressure decreases venous return. Increase right atrial pressure decreases venous return. মানে রাইট অ্যাট্রিয়ামের প্রেসার যদি বেশি হয় তাহলে ভেনাস রিটার্ন কমে যাবে। তাহলে এটা কি ডাইরেক্টলি প্রপোর্শনাল না ইনভার্সলি প্রপোর্শনাল? ইনভার্সলি প্রপোর্শনাল। ইনভার্সলি প্রপোর্শনাল মানে একটা ইনক্রিজ হলে আরেকটা ডিক্রিজ হয়ে যায়। যেমনটা পড়েছিলাম কোন জায়গায়, কার্ডিয়াক সাইকেল টাইম আর হার্ট রেট, একটা ইনক্রিজ হলে আরেকটা ডিক্রিজ হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে রাইট অ্যাট্রিয়ামের প্রেসার ইনক্রিজ হলে ভেনাস রিটার্ন ডিক্রিজ হয়ে যাবে। তাহলে রাইট অ্যাট্রিয়াল প্রেসার আর ভেনাস রিটার্নের সম্পর্কটা কেমন? তাহলে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে রাইট অ্যাট্রিয়াল প্রেসার ইনক্রিজ রাইট অ্যাট্রিয়াল প্রেসার ডিক্রিজেস ভেনাস রিটার্ন। ইনক্রিজ রাইট অ্যাট্রিয়াল প্রেসার decreases venous return. Increase right atrial pressure decreases venous return. Increase right atrial pressure decreases venous return.